টুয়েলভের ইতিহাসে আমরা আজকে শুরু করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হলো ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব সম্পর্কে আলোচনা। এই আলোচনায় প্রথমেই আমরা দেখব যে একটি মিশন অর্থাৎ একজন গণ্যমান্য প্রতিনিধি ব্রিটিশের, তিনি ভারতবর্ষে এলেন কিছু দাবি দাওয়া নিয়ে, ভারতবর্ষকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিছু শর্ত ভারতের সঙ্গে আলোচনা করার জন্য। তো হঠাৎ করে কোন পরিস্থিতিতে এবং কেন এই স্ট্যাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এলেন সেইটা আমরা এখন আলোচনা করব। তো ক্রিপস তিনি 1942 খ্রিস্টাব্দের 23শে মার্চ দিল্লিতে পৌঁছেছিলেন ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য। তার পটভূমি কী ছিল, ঠিক কী কারণে ক্রিপস ভারতে এসেছিলেন তার প্রস্তাবগুলো নিয়ে। 1 নম্বর হলো ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান অক্ষ শক্তিতে অর্থাৎ জার্মানির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। এতদিন যে লড়াইটা ইউরোপের মধ্যে চলছিল সেই লড়াইটা এবার এশিয়াতেও শুরু হয়ে যায়। আর জাপান যুদ্ধে যোগদান করে সঙ্গে সঙ্গে বিরোধী মিত্রপক্ষের যে ইংরেজ শক্তি ছিল তাদের যে উপনিবেশগুলো সেগুলো দখল করতে শুরু করে। জাপান কি করে? জাপান একে একে ফিলিপিন্স, ইন্দোচীন, মালয়, সিঙ্গাপুর এই সব অঞ্চলগুলো জয় করে ফেলে, করে একেবারে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে চলে আসে। অর্থাৎ এবার জাপানের দ্বারা ইংল্যান্ডের সবচেয়ে বড় উপনিবেশ ভারত আক্রমণের একটা সম্ভাবনা দেখা দেয়। এটা ইংরেজদের মনে ভয় ঢুকিয়ে দেয়। তাই সেই সময় তাদের ভারতীয়দের সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। এই সহযোগিতা আদায়ের জন্যই কিছু প্রস্তাব দিয়ে ক্রিপসকে ভারতে পাঠানো হয়। দ্বিতীয় হচ্ছে ভারতের সহায়তা প্রয়োজনীয়। তা আমরা জানি যে ভারতে বিশাল সংখ্যক জনগণ, তারা প্রথম বিশ্বযুদ্ধে বিশাল সেনাবাহিনী ইংরেজদের পক্ষে যুদ্ধ করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় যে মানুষরা তারা ইংরেজদের সেনা দলে যোগদান করেনি, ইংরেজদের সঙ্গে অসহযোগিতা করেছিল। ভারতের যে অর্থনীতি, ভারতের যে সম্পদ, সেটাকেও এই যুদ্ধে ব্যবহার করতে দিতে ভারতীয় নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। অর্থাৎ এত বড় উপনিবেশ ভারত থেকে না সামরিক দিক থেকে না অর্থনৈতিক দিক থেকে কোনো দিক থেকে ইংরেজ কোনো সাহায্য পাচ্ছিল না। তখন কি দিলে, কি সুযোগ সুবিধা দান করলে ভারতীয়রা ইংরেজদেরকে সাহায্য করবে, সমর্থন করবে এবং তাদের সম্পদ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের ব্যবহার করতে দেবে, এইগুলো আলোচনা করার জন্যই ক্রিপসকে ভারতে পাঠানো হয়েছিল। তাহলে 1 নম্বর হলো জাপানি আক্রমণের সম্ভাবনা, 2 নম্বর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সাহায্য, 3 নম্বর আমেরিকার চাপ। আমেরিকাও দেখল যে জার্মানি জাপান একত্রিত হয়ে যে বিরাট যুদ্ধ শুরু করেছে তাকে ঠেকাতে গেলে প্রচুর পরিমাণ যুদ্ধ সরঞ্জাম, কাঁচামাল এবং সৈনিক লাগবে। এগুলো কোথা থেকে পাবে? যুদ্ধের রসদ কোথা থেকে পাবে এত সোনা? তাহলে ভারতকে লাগবে এই সেনাবাহিনী সরবরাহ করার জন্য। তখন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে চাপ দিতে লাগলেন যে এত বড় উপনিবেশ ভারত কেন অসহযোগিতা করছে, তোমরা তাদের সঙ্গে আলোচনা করো এবং তাদের যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা ভারতকে দাও, বিনিময়ে ভারতের সাহায্য নিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা আরও জোরদারভাবে অংশগ্রহণ করো, যেটা অত্যন্ত প্রয়োজন। তাহলে এই 3টে কারণের জন্য ভারতীয়দের সঙ্গে আলোচনা করতে ক্রিপস ভারতে আসে। ভারতে আসার পর ক্রিপস 1942 খ্রিস্টাব্দের 29শে মার্চ একগুচ্ছ প্রস্তাব ভারতীয়দের সামনে রাখেন। এই প্রস্তাবগুলো কি? এই প্রস্তাবগুলো হলো, আমরা একবার দেখে নিই। এই প্রস্তাবগুলি হলো ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে। ইংরেজদের অধীনেই থাকবে, কিন্তু ভারতীয়রা নিজেরাই নিজেদের শাসন করতে পারবে। এই স্বায়ত্ত শাসনের অধিকার বা ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। ক্রিপস প্রথম প্রস্তাবে এই কথাটি বললেন।
দ্বিতীয় বললেন যে যুদ্ধের পর ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেই শেষ হয়ে যাবে, ভারতের সাহায্য পেলেই ইংরেজরা জিতবে, তারপর ভারতে একটি সংবিধান সভা গঠন করা হবে। 3 নম্বর বলা হলো যে এই সংবিধান সভার কাজ হলো ভারতের জন্য একটি সংবিধান রচনা করা। এই সংবিধান সভা গঠন করা হবে কিভাবে? প্রত্যেক যে প্রদেশ আছে, এই প্রত্যেক প্রদেশের আইনসভার নিম্নকক্ষ তারা নির্বাচিত করবে সংবিধান সভার প্রতিনিধিদের। আর যে দেশীয় রাজ্যগুলি আছে, সেই দেশীয় রাজ্যগুলির রাজারা তাদের প্রতিনিধি মনোনীত করবেন সংবিধান সভার জন্য। এইভাবে সংবিধান সভা গঠন করা হবে। 4 নম্বরে বলা হলো, যদি কোনো রাজ্য অনিচ্ছুক থাকে, যদি মনে করে এই সংবিধান সভায় যোগদান করবে না, এই অনিচ্ছুক রাজ্যের নিজস্ব সংবিধান হবে। যদি কোনো রাজ্য মনে করে ভারতের সংবিধান তারা গ্রহণ করবে না, তারা নিজেরা আলাদা সংবিধান তৈরি করে নিতে পারবে। এরপর বলা হলো যে যতদিন যুদ্ধ চলবে এই ভারতীয় সেনাবাহিনীর ওপর ব্রিটিশের কর্তৃত্ব থাকবে। অর্থাৎ যে ভারতীয় সেনাবাহিনীকে এতদিন যুদ্ধের জন্য ব্যবহার করতে পারছিল না, সেই সেনাবাহিনীকে নিজেদের কর্তৃত্বে নিয়ে যুদ্ধে ব্যবহার করার শর্তটাও এখানে দিয়ে দেওয়া হলো। আর বলা হলো যুদ্ধের জন্য ভারতীয় সম্পদ ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভারতের যে বিপুল পরিমাণ সম্পদ আছে সেটাও যুদ্ধে ব্যবহার করতে পারবে, এই প্রতিশ্রুতিটাও কিন্তু আদায় করে নেওয়া হলো এই ক্রিপস প্রস্তাবে। আবার একটা ভারতকে টোপ দেওয়া হলো যে বড়লাটের পরিষদে ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে, অর্থাৎ ভারতীয়দের গুরুত্ব আরও বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেল এই ক্রিপসের প্রস্তাব কেউ মানল না। কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করেছিল বেশ কয়েকটি কারণে। আমি 1-2 করে কারণগুলো বলে যাচ্ছি, তোরা শুনে নে। 1 নম্বর, ক্রিপস প্রস্তাবে ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেওয়া হবে বলেছিল। পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি, কংগ্রেস তার প্রতিবাদ করেছিল। 2 নম্বর বলেছিল যে কোনো প্রদেশ ইচ্ছা করলে আলাদা সংবিধান করতে পারে। তার মানে কি? তার মানে সে ভারতীয় যুক্তরাষ্ট্রে না থেকে সে আলাদা হতে পারে। এই বিচ্ছিন্নতার মানসিকতাকে প্রশ্রয় দেওয়া মানেই পৃথক পাকিস্তানের দাবিকে পরোক্ষভাবে সমর্থন করা। তাই এই পৃথক সংবিধান তৈরির ক্ষেত্রেও কংগ্রেস বিরোধিতা করে। এরপর কংগ্রেস বলে যে সংবিধান সভায় দেশীয় রাজ্যগুলি, এই দেশীয় রাজ্যগুলি তাদের রাজারা তাদের মনোনীত প্রার্থী পাঠাবেন। রাজাদের যাদের ইচ্ছা হবে তাদেরকে সংবিধান সভায় পাঠাবেন দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে। কংগ্রেস মনে করে এতে দেশীয় রাজ্যগুলির জনগণের যে গণতান্ত্রিক অধিকার তা রক্ষিত হবে না। তাই কংগ্রেস ক্রিপস মিশনের এই প্রস্তাবেরও বিরোধিতা করেছিল। অপরদিকে কংগ্রেস এই যুদ্ধের প্রয়োজনে ভারতের যে সমস্ত সম্পদ ব্যবহার করা হবে এটাকেও একেবারে মেনে নিতে পারেনি। তাই কংগ্রেস এই ক্রিপস প্রস্তাবকে গ্রহণ না করে তাকে প্রত্যাখ্যান করেছিল। গান্ধীজি বলেছিলেন এটি একটি ফেল পড়া ব্যাংকের সময় পেরিয়ে যাওয়া চেক, অর্থাৎ একেবারেই গুরুত্বহীন ব্যাপার। একটা ব্যাংক, যে ব্যাংকটা উঠে গেছে, সেই ব্যাংকে যদি আমি চেক কেটে দিই, সেই ব্যাংক তো উঠেই গেছে, সেখান থেকে টাকা দিতে পারবে না। আবার কোনো একটা চেকের যদি সময় পেরিয়ে যায়, সেই চেকেও টাকা ওঠে না। এটা বলছে এটা এতটাই মূল্যহীন, গান্ধীজি বলেছেন যেন একটা ফেল হয়ে যাওয়া ব্যাংকের সময় পেরিয়ে যাওয়া চেক, অর্থাৎ এর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস জিনিস বলেছিলেন গান্ধীজি একে। জওহরলাল নেহরু একে বলেছেন যে এটি ভারতীয়দের কোনো আশা আকাঙ্ক্ষাই পূরণ করতে পারেনি, জাতীয় কংগ্রেসের কোনো দাবি মেনে নিতে পারেনি, তাই ক্রিপস প্রস্তাব জাতীয় কংগ্রেস মানছে না। অপরদিকে মুসলিম লীগ এই দাবি বা এই প্রস্তাব মানেনি, কারণ প্রত্যক্ষভাবে পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা এই প্রস্তাবে বলা ছিল না, ঘুরিয়ে বলা ছিল কোনো রাজ্য বা কোনো অঞ্চল ইচ্ছা না করলে সংবিধান সভায় যোগ নাও দিতে পারে, কিন্তু পাকিস্তান গঠন হবে এ কথাটা বলা ছিল না। কোন কোন অঞ্চল নিয়ে পাকিস্তান গঠিত হবে সেরকম কোনো রূপরেখা দেওয়া ছিল না বলে মুসলিম লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অপরদিকে শিখরা, তারা পৃথক শিখ অঞ্চলের দাবি করে, সেটাও এই প্রস্তাবে ছিল না বলে শিখরাও এই প্রস্তাব গ্রহণ করেন। আবার হিন্দু মহাসভা তারা মনে করেছিল যে ভারতকে বিভাজিত করার পরিকল্পনা হচ্ছে এই প্রস্তাবে, তাই হিন্দু মহাসভাও
এই প্রস্তাব গ্রহণ করেনি। আবার অপরদিকে অনুন্নত সম্প্রদায় মনে করেছিল যে এই প্রস্তাবে ভারতের যে বর্ণ হিন্দু বা উচ্চবর্ণ তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, নিম্নবর্ণের মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তাই তারা এই প্রস্তাব গ্রহণ করেনি। ফলে এই ক্রিপস প্রস্তাব বহু আশা নিয়ে পেশ করা হলেও এবং ক্রিপসকে বহু আশা নিয়ে পাঠানো হলেও তা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়। এই ব্যর্থতার কারণ কি? তাই ব্যর্থতার কারণ হচ্ছে ক্রিপস সবার সঙ্গে সামঞ্জস্য করতে গিয়ে কোনো রাজনৈতিক দলের দাবিকেই পুরোপুরি মেনে নেননি, তাই কোনো রাজনৈতিক দল একে গ্রহণ করেনি। এই জন্যই এই ক্রিপস প্রস্তাব পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। তোরা এই ক্রিপস প্রস্তাবটা ভালো করে দেখে নিবি, তার পটভূমি কী আছে, তার প্রস্তাবগুলো কী ছিল, তাতে কি প্রতিক্রিয়া হয়েছিল, এগুলো একটু ভালো করে দেখে নিবি। এটা কিন্তু তোদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক।